যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে। এদিকে তাদের খুনের ঘটনায় অভিযুক্ত সজীব ওয়াজেদ জয়কে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। গেল 16 এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদ সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির হত্যাকাণ্ড ঘিরে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এমনকি প্রমাণ মুছে ফেলতে অভিযুক্ত সজীব ওয়াজেদ জয় চ্যাটজিপিটিরও সহায়তা নিয়েছে বলে প্রমাণ মিলছে। মাছ ধরার সময় ঝোপে আটকে যায় ছিপ, আর সেখান থেকেই বের হয় পচা দুর্গন্ধযুক্ত ব্যাগ। ব্যাগের ভেতরেই ছিল বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ, আর এভাবেই উদ্ধার হয় ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থী নাহিদা বৃষ্টি। অবশেষে ফ্লোরিডায় সেই রহস্যময় জলাশয় থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশি শিক্ষার্থী লিমন ও বৃষ্টির হত্যাকাণ্ডে কি তবে একজন নয়, বরং কাজ করেছে একাধিক মাস্টারমাইন্ড। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ বাংলাদেশি দুই শিক্ষার্থীর রহস্যজনক ও হৃদয় বিদারক হত্যাকাণ্ড নতুন মোড় নিয়েছে। মাছ ধরতে গিয়ে স্থানীয় কায়াক আরোহীর কাকতালীয় আবিষ্কারে উদ্ধার হয়েছে নিখোঁজ শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ, যা পুরো ঘটনাকে আরও ভয়াবহ করে তুলেছে। লিমনের পাশাপাশি বৃষ্টির মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের নিথর দেহ আজ ফিরছে নিজের দেশে, নিজের মাটিতে। যেই ছেলেটি নিজের স্বপ্ন নিয়ে গিয়েছিল পরিবারকে গর্বিত করবে, নিজের ভবিষ্যৎ গড়বে, আজ সে দেশে ফিরছে নীরবে নিঃশব্দে এক লাশ হয়ে। একটা পরিবারের জন্য এর চেয়ে কষ্ট আর কি হতে পারে? মা বাবা হয়তো অপেক্ষা করছিল যে নিজের সন্তানের সফলতার খবর শুনবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! একটা স্বপ্ন, একটা ভবিষ্যৎ, একটা জীবনের গল্প সম্পূর্ণভাবে হঠাৎ করেই থেমে গেল। এই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় যে প্রবাসে থাকা আমাদের শিক্ষার্থীরা কতটা ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে দিন অতিবাহিত করছে। এবং তদন্তে এবার বেরিয়ে আসছে যে এই ঘটনার মূল হোতা এবং মূল মাস্টারমাইন্ড হচ্ছে সজীব ওয়াজেদ জয়, যে কিনা এই ঘটনা ঘটানোর কয়েক সপ্তাহ আগে থেকে প্ল্যান করে, পরিকল্পনা করে খুব সূক্ষ্মভাবে এরপরে এই ঘটনা ঘটিয়েছে। যেই কারণে কিন্তু এবার যুক্তরাষ্ট্রেই সজীব ওয়াজেদ জয়ের সর্বোচ্চ শাস্তি হয়ে যাচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনাম আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এই ঘটনার মূল হোতা এবং মূল মাস্টারমাইন্ড যে সজীব ওয়াজেদ জয়, এবং যেই কারণে এবার তার যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ শাস্তি হচ্ছে, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই বিষয়ে অত্যন্ত চাঞ্চল্যকর নতুন যে তথ্য বেরিয়ে আসছে এবং সর্বশেষ আপডেট কি, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপরে বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পিএইচডি করতে যাওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থী লিমন এবং বৃষ্টি, যাদের হাতে ছিল বই, চোখে ছিল আগামীর স্বপ্ন, আর হৃদয়ে ছিল এক টুকরো বাংলাদেশ। কিন্তু কে জানতো উচ্চশিক্ষার সেই যাত্রা আর কোনোদিন ঘরে ফেরার পথ খুঁজে পাবে না। ঘটনার সূত্রপাত এপ্রিলের মাঝামাঝি। পরিবার ও বন্ধুরা লক্ষ্য করেন ফোনে পাওয়া যাচ্ছে না তাদের, প্যাসেঞ্জারেও কোনো উত্তর নেই। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও সময়ের সঙ্গে উদ্বেগ বাড়তে থাকে। বিশেষ করে বাংলাদেশে থাকা পরিবারের সদস্যরা যোগাযোগ করতে ব্যর্থ হলে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপরই শুরু হয় আনুষ্ঠানিক তদন্ত। কিন্তু কয়েকদিন পর যা সামনে আসে তা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং প্রযুক্তি, পরিকল্পনা আর ঠান্ডা মাথার অপরাধের এক ভয়ঙ্কর উদাহরণ। তদন্তে অভিযোগ উঠেছে হত্যার আগে অভিযুক্ত ঘাতক অনলাইনে খুঁজেছে কিভাবে লাশ গুম করা যায়, কিভাবে মৃতদেহ দ্রুত পচানো যায়, এমনকি খুনের প্রমাণ মুছে ফেলার উপায়। আরও চাঞ্চল্যকর বিষয় হল, তদন্তকারীদের দাবি অনুযায়ী ঘাতক এই পরিকল্পনার অংশ হিসেবে এআই টুল বা চ্যাটজিপিটির মতো প্রযুক্তি থেকেও তথ্য নেয়ার চেষ্টা করেছিল। এই ঘটনাকে ঘিরে এখন উঠে আসছে একের পর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারা ছিলেন এই দুই বাংলাদেশি শিক্ষার্থী? কিভাবে তারা নিখোঁজ হলেন? 10 দিনের পরিকল্পনা বলতে আসলে কি বোঝাচ্ছে পুলিশ? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই হত্যাকাণ্ডের তদন্তে এআই বা চ্যাটজিপিটির নাম কেন সামনে এলো? জামিল আহমেদ লিমন পিএইচডি করছিলেন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি নির্ধারণ বিষয়ে,
আর নাহিদা সুলতানা বৃষ্টি ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর গবেষক। দুজনই যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডির শিক্ষার্থী ছিলেন। নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর এলাকায়। তাঁর বাবা জহির উদ্দিন 2 যুগের বেশি সময় ধরে রাজধানীর মিরপুরে পরিবার নিয়ে বসবাস করেন। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ফুল স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেলে 2025 সালের 25 অগাস্ট ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে চলে যান বৃষ্টি। অন্যদিকে জামিল আহমেদ লিমন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কোড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকার জহুরুল হকের ছেলে। তবে লিমনের বাবা দীর্ঘকাল ধরে চাকরির সূত্রে গাজীপুরের মাওনা এলাকায় বসবাস করতেন এবং সেখানেই লিমনের বেড়ে ওঠা এবং পড়াশোনা। কখনো কখনো নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর সংবাদ বহন করে। ঠিক তেমনই এক অস্বস্তিকর নীরবতা থেকে শুরু হয়েছিল লিমন ও বৃষ্টির নিখোঁজ হওয়ার রহস্য। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে হঠাৎ করেই পরিবার, বন্ধু ও পরিচিত জনদের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রথম দিকে বিষয়টি খুব একটা অস্বাভাবিক মনে হয়নি। বাংলাদেশে থাকা লিমনের পরিবারও বারবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। একের পর এক ফোন কল বা পাঠানো মেসেজেরও কোনো জবাব আসে না। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের কোনো উপস্থিতি দেখা যাচ্ছিল না। সেই নীরবতা ধীরে ধীরে পরিবারের মনে ভয় আর শঙ্কা তৈরি করতে থাকে। শেষ পর্যন্ত উদ্বেগ যখন চরমে পৌঁছে যায়, তখন পরিবার ও বন্ধুদের পক্ষ থেকে বিষয়টি পুলিশের কাছে জানানো হয়। সেখান থেকেই শুরু হয় অনুসন্ধান, যার শেষ প্রান্তে অপেক্ষা করছিল এক নির্মম ও হৃদয় বিদারক সত্য। তদন্তের শুরুতে নিখোঁজের ঘটনাটি সাধারণ মিসিং পার্সন হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু সময় যত গড়াতে থাকে ততই কিছু অসঙ্গত তথ্য সামনে আসতে থাকে। সেই বাসার আশপাশে তাঁর উপস্থিতির তথ্য পাওয়া যায়। দ্বিতীয়ত, তদন্তকারীরা যখন বাসায় তল্লাশি চালান, সেখানে সহিংসতার স্পষ্ট আলামত পাওয়া যায়। বিশেষ করে রক্তের দাগ এবং ধস্তাধস্তির চিহ্ন দেখে ধারণা করা হয় নিখোঁজ হওয়ার পেছনে কোনো দুর্ঘটনা নয়, বরং বড় ধরনের অপরাধ ঘটেছে। তদন্তকারীদের মতে ঘটনাস্থলের ফরেন্সিক আলামতই সন্দেহকে আরও শক্ত করে। তৃতীয়ত, বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তাঁর দেয়া তথ্য এবং তদন্তে পাওয়া প্রমাণের মধ্যে মিল ছিল না। নজরদারি ফুটেজ, ফোনের লোকেশন ডেটা এবং চলাফেরার টাইম লাইনে বেশ কিছু গরমিল ধরা পড়ে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, ঘটনার আগেই তিনি অনলাইনে মরদেহ গোপন করা, ডাম্পস্টারে ফেলে দিলে কি হয়, এ ধরনের বিষয় খুঁজছিলেন। তাছাড়া তার অ্যাপার্টমেন্ট থেকে একটি ফার্মেসির রসিদ উদ্ধার করা হয়, যেখানে দেখা যায় ঘটনার দিনই তিনি ট্র্যাশ ব্যাগ, জীবাণুনাশক ওয়াইপস এবং গন্ধনাশক স্প্রে কিনেছিলেন। তদন্তকারী বলছেন অভিযুক্ত ব্যক্তি অন্তত 10 দিন ধরে পরিকল্পনা করছিল। এই সময়ের মধ্যে সে বিভিন্ন ওয়েবসাইট, সার্চ হিস্ট্রি এবং ডিজিটাল টুল ব্যবহার করে তথ্য খুঁজেছে, যেমন কিভাবে খুনের প্রমাণ মুছে ফেলা যায়, লাশ কোথায় লুকানো যায়, মৃতদেহ দ্রুত নষ্ট হওয়ার উপায়, পুলিশ তদন্ত এড়ানোর কৌশল, এবং এখানেই সামনে আসে এআই এর বিষয়টি। সাম্প্রতিক বিভিন্ন শিরোনামে বলা হচ্ছে চ্যাটজিপিটি খুনের রহস্য ফাঁস করেছে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। আসলে কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে থেকে এই হত্যাকাণ্ড উদ্ঘাটন করেনি বা খুনি শনাক্ত করেন। তদন্তের সময় আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তের ডিজিটাল ডিভাইস ও অনলাইন কার্যকলাপ বিশ্লেষণ করে সেখানে দেখা যায় সে বিভিন্ন এআই ভিত্তিক টুল, বিশেষ করে চ্যাটজিপিটির মতো সিস্টেম ব্যবহার করে কিছু তথ্য অনুসন্ধান করেছিল, যেমন প্রমাণ মুছে ফেলা, লাশ গোপন করার উপায় বা তদন্ত এড়ানোর কৌশল সম্পর্কিত সার্চ ইতিহাস। অর্থাৎ এআই এখানে কোনো সিদ্ধান্ত নেয়নি বা অপরাধ উদ্ঘাটন করেনি, বরং এটি ছিল শুধুমাত্র একটি তথ্য অনুসন্ধানের মাধ্যম, যেমন সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়। তদন্তকারীরা এই ডিজিটাল ট্রেইল বিশ্লেষণ করেই বুঝতে পারেন যে ঘটনাটি পূর্ব পরিকল্পিত হতে পারে। এই কারণেই সংবাদ মাধ্যমে এআই বা চ্যাটজিপিটির নাম উঠে এসেছে। তবে মূল সত্য হলো তদন্ত করেছে মানুষ, আর এআই শুধু ডিজিটাল ফুটপ্রিন্টের অংশ হিসেবে ধরা পড়েছে। এই ঘটনার পর নতুন করে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে চ্যাটজিপিটি বা অন্যান্য এআই সিস্টেম নিজেরা কোনো অপরাধ করে না বা সিদ্ধান্ত নেয় না। এগুলো মূলত তথ্য বিশ্লেষণ ও সহায়তার জন্য তৈরি প্রযুক্তি। তবে কোনো ব্যক্তি যদি এসব প্রযুক্তি ভুল উদ্দেশ্যে ব্যবহার করে, তাহলে তা ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। উদাহরণ হিসেবে বলা হচ্ছে অপরাধ পরিকল্পনার ধারণা খোঁজা, তথ্য গোপন করার উপায় অনুসন্ধান, ভুয়া পরিচয় তৈরির চেষ্টা, কিংবা ডিজিটালভাবে বিভ্রান্তিকর তথ্য তৈরি করা। এসব ক্ষেত্রেই এআই ব্যবহারের সম্ভাব্য অপব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। তবে বড় প্রযুক্তি কোম্পানিগুলো দাবি করছে তাদের এআই সিস্টেমে নিরাপত্তা ব্যবস্থা বা সেফটি গার্ডরেইলস যুক্ত থাকে।
যাতে সরাসরি বিপজ্জনক বা অপরাধমূলক নির্দেশনা দেয়া হয় না। এরপরও বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই এর অপব্যবহারের নতুন নতুন দিকও সামনে আসছে। এই কারণে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো শুধু প্রচলিত প্রমাণ নয়, বরং ডিজিটাল আচরণ, সার্চ হিস্ট্রি এবং এআই ব্যবহারের ধরনকেও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের এই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা হয়েছে ফার্স্ট ডিগ্রি মার্ডার অভিযোগ, যা মার্কিন আইনে অত্যন্ত গুরুতর একটি অপরাধ। এই অভিযোগ প্রমাণিত হলে তার শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে। আইন অনুযায়ী এখন মামলাটি বিচারিক প্রক্রিয়ার দিকে এগুচ্ছে। তবে তদন্ত এখনও শেষ হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী এখনও ব্যাপকভাবে ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ চালাচ্ছে। সব মিলিয়ে এটি এখন বিচারিক তদন্ত ও আদালতের প্রক্রিয়ার পর্যায়ে রয়েছে, যেখানে পরবর্তী ধাপে আসল সত্য এবং দায় নির্ধারিত হবে। যুক্তরাষ্ট্রে পড়তে গিয়ে প্রাণ হারানো দুই পিএইচডি শিক্ষার্থী জামিল হোসেন লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির জন্য থামছে না স্বজনদের কান্না। লিমনের পৈতৃক ভিটা জামালপুরে হলেও শৈশব কেটেছে গাজীপুরের মাওনায়। সেখানেই স্কুল জীবন শুরু। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে মাস্টার্স শেষ করে লিমন পিএইচডি শিক্ষার্থী হিসেবে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানে রুমমেটের হাতে খুন হন তিনি। পরিবারের মেধাবী ছেলেটার খুন হওয়ার ঘটনায় শোক ছুঁয়েছে জামালপুরেও। আমরা এটা কখনো আশা করি নাই যে আমাদের ভাই এত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিব। যে তাকে মাইরা ফেলাইছে, আমরা তার বিচার চাই। আমরা চোখে দেখতে পারি বিচারটা। এদিকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি পড়তে যাওয়া নাহিদা সুলতানা বৃষ্টির লাশের অপেক্ষায় তার শরীর ও স্বজনরা। তার পৈতৃক বাড়ি মাদারীপুরের চর গোবিন্দপুরে হলেও সেখানে থাকে না পরিবারে কেউই। বাবার এনজিওতে চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে তার পরিবার থাকছেন রাজধানীর মিরপুরের পল্লবীতে। পড়াশোনা করে আসবে, যে এই মাসে আসার কথা ছিল, আসতে পারে নাই। আমার আপুকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কঠিনতম শাস্তির আবেদন করছি। শোক ছুঁয়েছে বৃষ্টির ক্যাম্পাস, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জুড়ে। সাবেক এক শিক্ষার্থীর এমন মৃত্যুর ঘটনায় হতবাক বৃষ্টির সাবেক ডিপার্টমেন্ট অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী ও শিক্ষকরা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি, তারা যে স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল, তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস যে জামিল লিমন তাকে ইতিমধ্যেই বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে এবং নাহিদা বৃষ্টিকেও অতি শীঘ্রই বাংলাদেশে হস্তান্তর করা হবে। তো বাংলাদেশি এই শিক্ষার্থী কত শত স্বপ্ন নিয়ে এরপরে যুক্তরাষ্ট্রের মাটিতে পাড়ি জমিয়েছিল তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, তাদের পরিবারকে উজ্জ্বল করার জন্য, গর্বিত করার জন্য, অথচ আজকে তার পরিবর্তে তাদেরকে লাশ হয়ে বাংলাদেশে ফিরে আসতে হচ্ছে। এই ঘটনা আমাদেরকে নতুন করে আবারও ভাবতে বাধ্য করে যে বাংলাদেশি যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশের মাটিতে পাড়ি জমিয়ে তারা তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করছে, তারা কতটা ঝুঁকির মধ্যে, কতটা অনিশ্চয়তার মধ্যে এবং কতটা বিপদের মধ্যে তাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় তারা অতিবাহিত করে। তারা কোন পরিবেশে এবং কাদের সাথে তারা দিন অতিবাহিত করছে সেটাও নতুন করে ভাবিয়ে তুলছে। কারণ এই যে বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি, তাদেরকে যেই নির্মমভাবে, নৃশংসভাবে দুনিয়া থেকে নিঃশেষ করে ফেলা হয়েছে, এটা আসলে কল্পনাতীত। কেউ এই দুর্ঘটনা কল্পনাও করেনি এবং কেউ কোনোভাবে কোনো আঁচও করতে পারেনি, অথচ ঘাতক তাদের সাথেই চলাফেরা করেছে, একসাথে বসবাস করেছে। কিন্তু তার মধ্যেও এই ঘাতক যে এত বড় নরপিশাচ, এটা আসলে কেউ কল্পনাও করতে পারেনি। তো যাই হোক, যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের শিক্ষার্থীকে এই নৃশংসভাবে মেরে ফেলে যেইভাবে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের কাছে কলঙ্কিত করেছে, তো এই ঘটনায় যারা যারা জড়িত আছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করে যেন দৃষ্টান্ত প্রদান করা হয়, যাতে করে ভবিষ্যতে এই ধরনের
দুঃসাহস কেউ করতে সাহস না করে। তো আপনি এই বিষয়ে একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।